হ্যালো সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করব অর্ধবার্ষিক পরীক্ষা 2026 উপলক্ষে তোমাদের গণিতের একটি চূড়ান্ত সাজেশন। এর আগের ভিডিওগুলোতে আমরা যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে তোমাদের বেশিরভাগই কমন পড়ছে। তো এই জন্য আজকের এই ভিডিও তৈরি করা। আর তোমাদেরকে সবসময় বলি যে বেশি বেশি করে কমেন্ট করবা। কমেন্ট করলে বুঝতে পারে যে কোন সাবজেক্টের ভিডিও তোমাদের জন্য বানাতে হবে এবং কোন সাবজেক্টের সাজেশন তৈরি করলে বেটার হবে। তোমরা কমেন্টে বলাতে আজকে গণিত নিয়ে সাজেশনটা নিয়ে আসছি। তো আমি বলবো তোমাদের কাজ হচ্ছে এখানে সম্পূর্ণ মনোযোগ সহ এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখা। যেহেতু এটা গণিত, বোঝার চেষ্টা করা, না বুঝে আন্তাজে এগুলো কিছু করবা না। যারা আগের থেকে গণিত পারো না তারা তো এমনি বুঝবা না, তাদের আর কোনো কাজ নেই মুখস্থ করা ছাড়া। যারা বুঝার তারা এগুলো প্রত্যেকটা নৈর্ভিত্তিক খাতায় নোট করতে হবে তোমাকে। তোমাকে শেখার জন্য এগুলো পড়াইতেছি, ঠিক আছে? তো এগুলো খাতায় নোট করতে হবে তোমাকে। খাতায় নোট করার পরে বাসায় প্র্যাকটিস করবা। কেন কোনটার উত্তর এটা হয়েছে, মনে করো এটার উত্তর ক হইলো, এটার উত্তর ক কেন হইলো এটা বুঝতে হবে তোমাকে। এটার উত্তর খ হইলো, এটার উত্তর খ কেন হইলো এটা তোমাকে জানতে হবে। এটা বাসায় প্র্যাকটিস করার জন্য নৈবিত্তিক স্ক্রিনশট নিলে হবে না। এটা এটা বাংলা না, এটা গণিত। খাতায় তুলতে হবে। সো প্লিজ খাতায় তুলো। তো আমরা শুরু করি। তোমরা তো জানো তোমাদের সময় থাকবে 3 ঘন্টা। প্রথমে 30টা নৈর্ভিত্তিক দেওয়া থাকবে। তো আমরা একটা একটা নৈর্ভিত্তিক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ বর্গমূল প্রকাশের জন্য কয়টি প্রতীক চিহ্ন ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে যে একটি মাত্র। বর্গমূলের জন্য কোনটা প্রতীক, কোনটা? এই যে এটা, এটা যে বর্গমূলের প্রতীক আমি যেটা আঁকলাম এখন। 683 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তর হবে 7। 7 বিয়োগ করলে, কারণ 683 মাইনাস 7 কত হচ্ছে? 676, যা 26-এর বর্গ। তুমি যদি 26কে এই যে 26কে বর্গ করো, এই 26কে যদি তুমি বর্গ করো মানে উপরে স্কয়ার করো, তাহলে কত আসতেছে? আসতেছে হচ্ছে যে তোমার 676। তাহলে 676 যেহেতু, মানে 683 দিয়ে কত বিয়োগ করলে ওই 676 হবে? 7 বিয়োগ করলে 676 হয়। তো 676 একটি পূর্ণ বর্গ সংখ্যা। কেন? কারণ 26কে স্কয়ার করলে কত হয়? 676 হয়। মানে যাকে রুট করা যায়, বর্গমূল করা যায় আর কি। 0.03 এর বর্গ কত? 3 নম্বর উত্তর হবে 0.009। 0.3409 হবে। 0.3409 কোথায়? এই যে ঘ নম্বর। মানে 36/49 এর লঘিষ্ঠ আকার 6/7। আচ্ছা, এটা মানে এটা তিনটা আমাকে আলাদা আলাদা অঙ্ক দিয়েছে, তিনটার ভিতর কোনটা কোনটা সঠিক? এখানে তিনটাই সঠিক হবে। 49/16 একটি পূর্ণবর্গ ভগ্নাংশ, 81/46 একটি পূর্ণবর্গ ভগ্নাংশ, তিনটাই সঠিক। আমি তাহলে কোনটা বলতে পারবো? আমি উত্তর বলবো যে আমি এটা ঘ নম্বর উত্তর। ঠিক আছে। এরপরে 5 নম্বরে আসো। 5 নম্বরে বলছে 5:7 ও 14:3 দুটি অনুপাত, এদের ধারাবাহিক অনুপাত নিচের কোনটি? তাহলে এদের ধারাবাহিক অনুপাত অনুপাত হবে 5কে যদি আমি 2 দ্বারা গুণ করি 5 দুগুণা 10, 7কে 2 দ্বারা গুণ করলে 7 দুগুণা 14, এবং 3কে 2 দ্বারা গুণ করলে 3 দুগুণা 6 আসে। তাহলে আমি 10, 14, 3 এবার বলবো, কারণ 14 সাথে 3, এটা 3 দুগুণা 6 হবে না। এটা 10, 14, 3 আছে। 10, 14, 3 ঘ উত্তর হবে এটা। কারণ আমার এখানে মিলতেছে কে কে? 5:7 ইকুয়াল আমি 10:14 ধরতে পারি, আর 14:3 তো থেকেই যাবে এটা। তাহলে 10:14:3। নিজের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্ন উত্তর দাও। 60 মিটার কাপড় আসমা, নাসিমা ও নাইমার মধ্যে 3:7:5 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। মানে আসমা পাবে 3 অনুপাত, নাসিমা পাবে 7 অনুপাত, নাইমা পাবে 5 অনুপাত। হ্যাঁ, মোট কাপড় কত ছিল? 60 মিটার। তার মানে এই 100% মধ্যে এটা ভাগাভাগি হবে আর কি, এভাবে। আচ্ছা আসো, তাহলে এখানে বলতেছে যে নাসিমা কত মিটার কাপড় পেলো, কিভাবে বের করবে এটা? আচ্ছা, তোমাকে এটা অঙ্ক করাতে গেলে তো লম্বা হয়ে যাবে। মোট অনুপাত কত আগে দেখতে হবে। 7-এর সাথে 3 যোগ করলে কত? 10, 10-এর সাথে 5 যোগ করলে 15। তাহলে ওই নাসিমার অংশ হবে যে 7/15 গুণ 60। কত হবে? 7 ভাগের উপরে 7 দিবা, নিচে 15, তারপরে গুণ কত দিবা? 60 দিবা। ক্যালকুলেটারে দিয়ে দেখো কত আসে। যত আসবে তত উত্তর আসবে। কত? 28। ঠিক আছে। আসমা অপেক্ষা নাসিমা কত মিটার কাপড় বেশি পেল? তাহলে নাসিমা তো আমি অলরেডি বের করে ফেলছি 28, তাহলে আসমা কত পেয়েছে এটা বের করতে হবে। বের করার পরে বিয়োগ করে দিব, তাহলে চলে আসবে। কত নাম্বার এটা? 7 নাম্বার না? তাহলে নাসিমা পাইছে 28 মিটার, আসমা পাবে
12 মিটার, তাহলে পাইছি 16 মিটার। বাড়তে কত বেশি? আসমা অপেক্ষা নাসিমা কত মিটার বেশি হবে? 16 মিটার বেশি হবে। 5 টাকায় বল পেন কিনে 6 টাকায় বিক্রয় করা শতকরা কত টাকা লাভ হবে? 5 টাকায় একটা কলম কিনলাম, 6 টাকায় ওটা বিক্রয় করলাম, তাহলে শতকরা এমনি তো 1 টাকা লাভ হয়েছে, কিন্তু শতকরা হিসাব করলে কয় টাকা লাভ হবে? তাহলে 8 নাম্বার 20% লাভ হবে এখানে। কয় পার্সেন্ট লাভ হবে? 20% লাভ হবে। 100% হিসাব করো। এরপরে আসো 9 নাম্বার। 9 নাম্বার বলা হয়েছে 2a² এবং -5ab² গুণফল কোনটি? 9-এর উত্তর হবে -10a³ -10 এ সরি সরি সরি, এটা না, খ নাম্বার না, ঘ নাম্বার -10a³। কোন শর্তে এ টু দি পাওয়ার 0 = 1 হয়? কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় 100% ওটার মান 1 হবে। ঠিক আছে, তোমরা জানো এটা, কারণ a ইজ নট ইকুয়াল টু 0, এই জন্য a ইজ নট ইকুয়াল টু 0। তারপরে আসো এ টু দি পাওয়ার m টু দি পাওয়ার n amn, এটা কি সঠিক? হ্যাঁ সঠিক। তাহলে এ টু দি পাওয়ার m ভাগ এ টু দি পাওয়ার n, এটা কি সঠিক? না, এটা ভুল। কারণ এখানে ভাগের বেলায় পাওয়ারে পাওয়ারে আমরা জানি যে বিয়োগ হয়, এটা তোমরা জানো তো না? এখানে তো গুণ হয়ে যাবে পাওয়ারে পাওয়ারে, কারণ এটা একটার উপর একটা আছে। কিন্তু এখানে ভাগ অবস্থায় একই সংখ্যা থাকলে, মনে করো এটাও এ এটাও এ, তাহলে এদের পাওয়ারগুলো বিয়োগ হবে। এখানে m-n যদি হইতো তাহলে এটা সঠিক হইতো। এটা কি সঠিক? হ্যাঁ এটাও সঠিক। এটা কি সঠিক? তার মানে আমি বলতে পারি 1 ও 3 এখানে। 11 নম্বর উত্তর হবে 1 ও 3 করে। কিন্তু এটা এটা সঠিক কেমনে দিল? এ টু দি পাওয়ার m যদি উপরে হয়, এ টু দি পাওয়ার n যদি নিচে হয়, তাহলে এখানে হওয়ার কথা এ টু দি পাওয়ার m-n হওয়ার কথা। এখানে তো মাইনাস দিছে, এখানে দেয় নাই। 11 নম্বর না এটা? আচ্ছা না, ঠিক আছে, সঠিক উত্তর 1 ও 3 এখানে, যেহেতু ভাগ দেওয়া আছে এটা। তারপরে x মাইনাস ইন্টু দিয়ে আবার ইন্টু কেন আসলো? x-a-x-a এর সরল ফল নিজের কোনটি? ব্র্যাকেট উঠে যাবে, এখানে প্লাস মাইনাসে গুণ হবে, মাইনাসে মাইনাসে গুণ হবে এখানে। তারপর 12 উত্তর আসবে 2x - 2a আসবে, খ নম্বর উত্তর। p-1/p = 8 হলে p² + 1/p² মান কত? মানে a - b এর মান দেওয়া আছে, সূত্র অনুযায়ী তুমি a² + b² সূত্র বসাবে। a² + b² সূত্র কি? a - b² + 2ab। তাহলে a - b² মানে 8² মানে 64। a - b + 2ab 64 + 2, তাহলে 64 উত্তর হবে। সরি সরি, 64 + 2 66 উত্তর হবে। আমি কি লিখতেছি এগুলো? 66 উত্তর হবে। বুঝতে পারছি আমি। a² + b² দুটো সূত্র, তার মধ্যে আমরা একটা অ্যাপ্লাই করব। a - b² + 2ab। a - b² মানে 8² মানে কত? 64 না? 64 হলে 64 সাথে প্লাস 2ab, 2 যোগ করলে 64 যোগ 2 সমান 66, উত্তর হচ্ছে 66। ঠিক আছে, একেবারে এই দিনে একটা সূত্র অ্যাপ্লাই করলে x + 16 এবং x + 9 এর গুণফল x এর সর্বোচ্চ ঘাত হবে। x + 16 এবং x + 9 এর গুণফল x এর সর্বোচ্চ ঘাত কত হবে? উত্তর হবে 2। এরপরে আসো প্রথম রাশিতে, আচ্ছা 9x² + 64 এবং x² + 7x + 12 দুটি বীজগণিতীয় রাশি। কয়টি? দুইটি বীজগণিতীয় রাশি। প্রথম রাশিতে x এর সূচক কত? প্রথম রাশিতে শুধুমাত্র x এর সূচক কত? তাহলে এখানে x এর সূচক হচ্ছে 2, পাওয়ারের কথা বলতেছে করে 2। প্রথমে রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করলে, প্রথমে না, এটা প্রথম হবে, প্রথম হবে এটা। প্রথম রাশিকে উৎপাদনে বিশ্লেষণ করলে নিচের কোনটি হবে? প্রথমে এটা কেন জিজ্ঞেস করছে আবার? 16 নম্বর হচ্ছে যে 3x + 3x - 8 বের হবে। 3x + 3x - 8 কই? ঘ নাম্বার লাস্টেরটা দেখো, 3x + 3x - 8 বের হবে। দুটি রেখা পরস্পর ছেদ না করলে রেখা দুটির ক্ষেত্রে নিচে যে তথ্যটি সঠিক সমান্তরাল হবে। কি হবে? গ নম্বর সমান্তরাল। সর্বসম চিহ্ন কোনটি? সর্বসম করে এই যে গ নম্বর সর্বসম চিহ্ন, মানে সমান দিয়ে উপরে এভাবে দেওয়া, এই যে এইভাবে দেওয়া, এটাকে সর্বসম চিহ্ন বলে। ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল এসি হলে তাহলে সঠিক কোনটি নিচের? 19-এর উত্তর হবে কোন বি ইকুয়াল 60 ডিগ্রি হলে কোন সি ইকুয়াল 60 ডিগ্রি হবে? দুইটাই সমান হবে।
এবং এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন, সরি, এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি। উড়িষ্যার এই দুটো হবে, 1-3 হবে। আমি বলতে পারবো গ নাম্বার, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি কত সমকোণ? 1 সমকোণ হবে এটা। আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে তোমাদের গাইডে এগুলা আছে, এই নৈর্বৃত্তিকগুলো একটু খুঁজলে পাবা। কষ্ট করে একটু টাইম নিয়ে এগুলো আরেকবার মিলিয়ে দেখিও তো। আমারগুলো এমনি সঠিক হচ্ছে, এরপরও দুই একটা অনেক সময় ভুল হয়ে যায়, আমারও জানতে ভুল হয়ে যায়, অথবা আমি কীভাবে ভুল করবে না আমি নিজে জানি না, ভুল হয়ে যায়। তো সেটা একটু চেক করে নিও তো গাইড থেকে। 21 নাম্বার, ত্রিভুজ এবিসিতে কোণ বি গ্রেটার দেন কোণ সি হলে নিচের কোণটি সঠিক? এসি গ্রেটার দেন এবি হবে, এটা এসি গ্রেটার দেন এবি আছে না, এসি গ্রেটার দেন এবি, এসি গ্রেটার দেন এবি, এসি গ্রেটার দেন, এই যে এটা ক নাম্বার, এসি গ্রেটার দেন এবি। তারপরে সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর ভূমি বিসি হলে এবং সমান্তরাল হচ্ছে ইএফ, কোণ বি সমান 52 ডিগ্রি হলে কোণ এ প্লাস কোণ এফ এর মান নিচের কোণটি? তাহলে এখানে 128 ডিগ্রি হবে, 128 ডিগ্রি হবে এটা, কারণ একটা যদি 52 ডিগ্রি হয় অপরটা তো 76 ডিগ্রি হবে, তাহলে টোটাল 128 ডিগ্রি, এ ইকুয়াল 62 ডিগ্রি, 72, ঠিক আছে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়কে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দ্বয়ের একটি 100 ডিগ্রি হলে অপরটি কত হবে? অপরটি 100 ডিগ্রি হবে, অপরটিও ডিগ্রি 100 ডিগ্রি হবে। কোণ এ বিসি এ কোণ এ 75 ডিগ্রি, কোণ বি 30 ডিগ্রি হলে এবিসি কি ধরনের ত্রিভুজ? এটা এবিসি হবে 24 নাম্বার না, এটা সমদ্বিবাহু, কারণ কোণ সি এর মান 75 ডিগ্রি, এই জন্য, কারণ কোণ সিও 75 ডিগ্রি হবে। তাহলে 80 দুগুণে কত? 160, তাহলে এদিক দিয়ে 170, 160 না, তাহলে 70 150, 150 সালে 30 যোগ করলে কত? 180। তাহলে এখানে কোণ সি যদি 75 হয় তাহলে তোমার 24 আসতে সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ যে বাহুর আমরা জানি যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। কোন একটা 75 বলে দিছে আর একটা 30, তাহলে যোগ করলে কত হয় দেখো তো? 75 এর সাথে যদি আমি যোগ করি, 30 যোগ করি, হয় কত? 105। তাহলে 180 হইতে বাকি আর কত? আর 75 বাকি। তাহলে আর 75 বাকি, মানে আমি জানি যে কোণ সি ডিগ্রি, তার মানে 75 হবে কোণ সি। 75 যদি কোণ সি হয় তার মানে আমার দুইটা কোণ সমান এখানে, আর একটা কোণ ভিন্ন, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটি বাহু সমান, একটি বাহু মানে ভিন্ন আর কি, নন এটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে এটাকে। 25 নম্বরে আছো। 15, 18, 25, 30 সংখ্যাগুলো কি? পরিসংখ্যান উপাত্ত। এগুলা এগুলো কি? পরিসংখ্যান উপাত্ত। তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে উপাত্ত। উপাত্তে চলকের সংখ্যা n বিজোড় হলে মধ্যক হবে নিচের কোনটি? 27 উত্তর হবে n+1 ডিভাইডেড বাই n+1 ডিভাইডেড বাই 2তম পদ। তাহলে আমি এটা খ নম্বর বলবো আর কি। এখানে বলছে প্রচুরক কোনটি, তো প্রচুরক মানে কি? সবচেয়ে বেশি যেটা, কে আছে বেশি দেখো তো এখানে? 12 এখানে একবার আছে, দুইবার আছে, আর 11 একবার, দুইবার, তিনবার, তাহলে প্রচুরক কোনটা? প্রচুরক হচ্ছে 11। সিম্পল, যে বেশি সে হচ্ছে 11, মানে যে বেশি থাকবে সে কি? প্রচুরক। গণসংখ্যা আয়তলেখ বলতে বোঝায় এটা একটা আয়তলেখ এবং গণসংখ্যা সারণী লেখচিত্র, 2-3 হবে এটা গ নাম্বার। ফাইনাল 30 নাম্বার, গণসংখ্যা সংবলিত সারণীকে কি বলে? 30-এর উত্তর হবে গণসংখ্যা সারণী, গণসংখ্যা সারণী। ঠিক আছে, এই গেল তোমাদের 30টা নৈর্ভিত্তিক প্রশ্ন। তো আমি আশা করবো তোমরা কিছুটা বুঝছো, যারা একেবারে বুঝো না তারা ডিরেক্ট মুখস্থ করতে হবে, কিছু করার নাই। আর একটু বলবো যে কষ্ট করে গাইডটা একটু মিলিয়ে দেখো হয়েছে কিনা সবকিছু, এবং ভালো করে প্র্যাকটিস করো। কোনটার উত্তর কেন হয়েছে, মনে করো 30-এর উত্তর ক কেন হইলো, তারপরে তোমার উপরে যে আরো যদি দেখায় এটার উত্তর এটা কেন হইলো, এটার উত্তর এটা কেন হইলো, এগুলো খুঁজে বের করার দায়িত্ব তোমার, কিন্তু উপরে অনেক আছে আরো, এই যে এটার উত্তর এটা কেন হইলো। ওকে, যারা পারো এগুলো প্র্যাকটিস করবা, কেন উত্তর হয়েছে এটা নিজেকে নিজে প্রশ্ন করে গাইড থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবা। প্র্যাকটিস করতে গিয়ে যেটা শিখা হবে ওইটা হচ্ছে তোমার শিখা। তো এটা ছিল তোমাদের পার্ট 1, মানে নৈর্ভিত্তিক পার্ট। ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, একটু পরে পার্ট 2 আমি আপলোড করব।
পার্ট টুতে তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখিয়ে দিব এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখিয়ে দিব। তো ওই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা ওপেন রাখো এবং আমার স্কুল স্পে ইউটিউব চ্যানেলে তোমরা চোখ রাখো। ধন্যবাদ সবাইকে।